যে সকল পুলিশ সদস্য কিছুক্ষণের মধ্যে দেখে যে কারো কোনো ড্রেস নেই, তারা সিভিল ড্রেস, কেউ গেঞ্জি পরা, কেউ শার্ট পরা, আগামীকাল রাত্রে ওকে ফেলে দিবে। ওই রক্তমাখা শার্ট পরা অবস্থায় তারা তো আমাকে আর কোর্টে তুলতে পারবেন। তখনও কিন্তু বিচারক সবকিছু দেখে শুনে বুঝেও আবারও 4 দিনের রিমান্ড মঞ্জুর করলো। দিনের পর দিন তারা আমার ছবি দেখে দেখে ঘুরেছে। কোনো থানার কর্মকর্তারাই বলেনি যে তাকে গ্রেপ্তার করা উচিত। দর্শক, স্বাগত জানাই আরটিভির নিয়মিত আয়োজন গণতন্ত্র পুনরুদ্ধারে হার না মানা কণ্ঠস্বর। আজ আমাদের সঙ্গে রয়েছেন দবিরউদ্দিন খান তুষার। তুষার ভাই, আপনাকে আরটিভির পক্ষ থেকে স্বাগতম। তুষার ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো, তার আগে তার কাছ থেকে একটু তার সম্পর্কে জেনে নেব। আপনার পরিচয়টা আমাদের একটু সংক্ষেপে দিবেন। জি, আমি মোহাম্মদ দবিরউদ্দিন খান তুষার, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাধারণ সম্পাদক এবং বর্তমানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় রাজনীতির সাথে সম্পৃক্ত আছি। শুরুতেই জানতে চাই, রিমান্ডে, নির্যাতনে বা গ্রেপ্তারের সময়কার এমন কোনো লোমহর্ষকর স্মৃতি আছে যা আপনি দর্শকদের জানাতে চান? বিগত 16টি বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক ঘটনা এবং স্মৃতি, নির্মম নির্যাতনের গল্প আমাদের আছে। 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, অর্থাৎ এই জুলাই মাসের এই 3-4টা দিন ছিল বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে আওয়ামী ফ্যাসিবাদের নির্মম নির্যাতনের কাহিনী। এবং এই 4-5টা দিন সকল জায়গায় অনেক মানুষের কিন্তু তারা গুলিবিদ্ধ করেছে, হতাহত করেছে এবং অনেককে গুম করেছে, অনেককে নির্মম নির্যাতন করেছে। আপনারা লক্ষ্য করবেন, ঢাকা মহানগরীতে যে কয়টি স্পট আন্দোলন সংগ্রামের সবচেয়ে ভয়ঙ্করতম স্থান, তার মধ্যে একটি ছিল মিরপুর 10 গোলচত্বর। সেই মিরপুর 10-এ 16ই জুলাই, 17ই জুলাই এবং 18 জুলাই আমি যখন ছাত্রদের সাথে আমার কিছু সহযোদ্ধাদেরকে নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি এবং মিছিল মিটিং করি, বিভিন্ন অনলাইনে আমার বক্তব্য ভাইরাল হয়, তার ধারাবাহিকতায় 19 তারিখে বিএনপি ঘোষিত প্রেস ক্লাব সেগুনবাগিচা এলাকায়ও কিন্তু আমি ব্যাপক পারফর্ম করার চেষ্টা করি। তখনও কিন্তু বিভিন্ন মিডিয়ায় ইনশাল্লাহ আমার বক্তব্য প্রচারিত হয়। ঠিক সবসময় পালিয়ে বেড়াই, তখনও পালিয়েছিলাম। কিন্তু 24শে জুলাই সকাল 10টা-11টার দিকে আমি মিরপুর 13-তে মন্দিরের আশেপাশে একটি কাজে এখানে এসেছিলাম। কিন্তু প্রশাসনের ওত পেতে থাকা তারা সিভিল টিম যে আমাকে ধরার জন্য অপেক্ষা করছে এটা তো আর জানতাম না। তারা আমাকে পিছন থেকে এসে জাপটে ধরলো, 4 থেকে 5 জন হবে। ধরার পরে তারা আমার প্রথমে কোমরের বেল্ট ধরলো, মোবাইল দুটো কেড়ে নিল এবং তারা তাৎক্ষণিক তারা আমাকে টেনে হিসড়ে নিল এবং সরাসরি বললো, আমার পড়াশোনার লোক, কোনো কথা বলা যাবে না, চিৎকার চেঁচামেচি করা যাবে না, লোকজন জড়ো করার সুযোগ নেই, তাহলে তোকে মেরে ফেলবো। যাই হোক, আমার কোনো উপায় ছিল না, তাদের কথা মতো আমি রওনা দিলাম। কিছুক্ষণ পরে একটা মাইক্রোতে তারা আমাকে ধাক্কা দিয়ে তুলে দিল। মাইক্রোতে তুলে দেওয়ার পরে তারা প্রথমেই আমাকে হ্যান্ডকাপ পরে পিছন দিকে হাতটা হ্যান্ডকাপ লাগালো এবং মাইক্রোর মধ্যে পিছনে 2 জন, আমি মাঝখানে বসে, আমার সিটে 2 পাশে 2 জন, সামনে একজন ওদের বড় কোনো কর্মকর্তা হবেন, উনি বসে আছেন। মাইক্রো আটকে দিয়ে আমাকে প্রথমেই তারা আমাকে চোখ বেঁধে ফেললো। চোখ বেঁধার পরেই তারা আমাকে এলোপেথারি কিল ঘুষি এবং চিৎকার চেঁচামেচি করে বলতে লাগলো যে তুই তো দেশদ্রোহী, তুই দেশের অনেক ক্ষতি করেছিস, তোকে বাঁচিয়ে রাখার কোনো সুযোগ নাই। এই বলে পিছন দিক থেকে একজন ঘাড়ের উপর একটা লাথি মারল। আমি সামনের দিকে ঝুঁকে পড়লাম, আবারও 2 জন আমাকে হাত ধরে পিছনে নিয়ে আসলো। এইভাবে চললো গাড়ির মধ্যেকার বিভৎস কাহিনী। তার কিছুক্ষণ পরেই, মানে 1-2 ঘন্টা পরে, তারা আমাকে একটা কালো জমটুপি পরিয়ে দিল। তখন আমি টোটালি নিরুপায় হয়ে তাদেরকে একটা অনুরোধ করেছিলাম যে আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি, ছাত্র দলের বিভিন্ন কমিটিতে আমার থেকেছি, কাজ করেছি, আমি তো চোর ডাকাত নই, বিধায় আমাকে অন্তত কথা বলার সুযোগ দিন, একটু মানবিক হন আপনারা। কিন্তু সেই কথার প্রেক্ষিতে মনে হলো যে তারা আরো তেলে বেগুনে জ্বলে উঠলো এবং নির্মম নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। এভাবে 2 ঘন্টা 3 ঘন্টা বিভিন্ন জায়গায় এদিক সেদিক ঘুরিয়ে তারপরে একটা জায়গায় গিয়ে তারা গাড়ি থেকে নামালো। আমি কিছুই দেখছি না, 2 জন 2 হাতে ধরা। একবার বলে যে ডাইনে যা, আবার বামে যা, সোজা যা, এইভাবে পথ চিনিয়ে চিনে তারা একটা রুমের মধ্যে নিয়ে আমাকে ফেলে দিল। তখন আমার হাত করা পড়া এবং চোখ বাঁধা, জমটুপি পরানো। তারা যখন ফেলে দিল তখন আমার কাছে মনে হলো এটা একটা বদ্ধ একটা ঘর।
সেভাবে কিছুক্ষণ পড়ে থাকার পরে 4-5 জন সম্ভবত লোক ঢুকলো, ঢুকেই তারা আমাকে দুজন মিলে ফ্লোর থেকে তুলে একটা চেয়ারে বসালো। চেয়ারে বসানোর পরেই তাদের স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো করা, সেই প্রশ্নগুলো তারা শুরু করলো। তাদের প্রশ্নের ধরনটা এমন ছিল যে আমি দেশদ্রোহী একজন মানুষ, আমি রাষ্ট্রীয় সন্ত্রাস, আমাকে তারা কোনোভাবেই বাঁচিয়ে রাখবে না, তার আগে তারা আমার কাছে কোনো তথ্য সংগ্রহ করছে। এই ধরনের যে তাদের যে ভাষা, তাদের যে দুর্ব্যবহার। তাদের প্রথম প্রশ্নই যে উত্তরা একজন পুলিশ হত্যা হয়েছে, তোর লোকজন এই পুলিশকে হত্যা করেছে, এই ধরনের তথ্য আমাদের কাছে আছে, তোকে স্বীকার করতে হবে তোর সাথে কারা কারা ছিল। যথারীতি আমি বললাম যে আমি স্বাভাবিকভাবেই রাজপথে আন্দোলন সংগ্রামের একজন কর্মী, জাতীয়তাবাদী আদর্শের একজন কর্মী, আমি এই ধরনের পুলিশ হত্যার সাথে কোনোভাবেই জড়িত নেই। এটা বলার পরই তারা ব্যাপক প্রহার শুরু করলেন এবং দুই পাশ থেকে মানে রড আকৃতি পাইপ অর কিছুক্ষণ পর আবার লাঠি সদৃশ্য এরকম কিছু বস্তু দিয়ে তারা আমাকে আঘাত করলো। আমি কোনোভাবেই সহ্য করতে পারছি না, জোরে চিৎকার করলে আরো মাত্রা বাড়িয়ে দেয়, যে কোনো কান্না করা যাবে না। এইভাবে চললো অনেকক্ষণ নির্যাতন, আবার কিছুক্ষণ থেমে যায়, চুপচাপ বসে থাকি, সবাই চুপচাপ। আধা ঘন্টা যায়, 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, আবার প্রশ্ন করে মাঝে মাঝেই যে মেট্রো রেলে যে আগুন দিয়েছে তাদের কাছে নাকি তথ্য আছে, আমার লোকজন সেখানে আগুন দেওয়ার সাথে জড়িত, তোকে স্বীকার করতে হবে কারা কারা ছিল, কিভাবে আগুন দিয়েছি সেগুলো বল। তো যথারীতি যেহেতু আমি মেট্রো রেল আগুনের সাথে জড়িত না, আমি সেটা বললাম, তারা কোনোভাবে মানছে না। এইভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন। সর্বশেষ প্রশ্ন, যেহেতু তুই মিরপুর 10 নম্বরে আন্দোলন সংগ্রাম করছিস, অনেক ফুটেজ আছে যেখানে রাস্তায় আগুন জ্বলছে, পুলিশ বক্সে আগুন জ্বলছে, তৎকালীন সময় তুই সেখানে স্লোগান দিচ্ছিস, তুই এই মানে পুলিশ বক্সে আগুন দিয়েছিস। এই ধরনের নানান প্রশ্ন জর্জরিত চললো। এভাবে 1 দিন 2 দিন, একটানা 2 দিন তারা আমাকে নির্মম নির্যাতন চালালো। মাঝখানে যখন আমি পানি পানি করে চিৎকার করলাম, তারা অনেক পরে আমাকে একটা পানির বোতল দিলেন। এবং সবচেয়ে বড় ব্যাপার যে এই 2 দিনে, পরের দিন সন্ধ্যা পর্যন্ত 2 দিন আমাকে শুধু একটা পানির বোতল, একটা চিকন পাউরুটি এবং লাল একটা চা ছাড়াই 2 দিন আমাকে তারা কোনো কিছুই খেতে দেয়নি। এবং তাদের প্রত্যেকটি কথার এক একজনের ভাষাই ছিল যে তোকে তো আগামীকাল আমরা ফেলে দেব, তোকে খাওয়াই লাভ কি। এইভাবে অসহ্য এবং নির্মম নির্যাতন, মাঝে মাঝে আমি নিজেই সেন্সলেস হয়ে পড়ে থাকতাম। এই যে সময়টা, এই সময়টা থেকে আপনার পরিবার জানতো আপনি অ্যারেস্ট হয়েছেন, গ্রেফতার হয়েছেন? আমার পরিবারের লোকজন পরবর্তীতে মুক্তি পাওয়ার পরে জানতে পেরেছি, তারা কাফরুল থানা, মিরপুর মডেল থানা, পল্লবী থানা, ভাসানটেক থানা, সকল থানায় তারা আমার এক চাচা এবং আমার স্ত্রী বৃষ্টির মধ্যে দিনের পর দিন তারা আমার ছবি দেখে দেখে ঘুরেছে। কোনো থানার কর্মকর্তারাই বলেনি যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বলেছেন এই নাম আমরা কাউকে গ্রেপ্তার করিনি, বিধায় আমি নো হায়ার। এমনকি 2 দিন পরে যখন আমাকে এই টিম কাউন্টার টেরিজম মিন্টু রোডে আমাকে যখন হস্তান্তর করে, যখন তারা আমাকে কাউন্টার টেরিজমের নিচে তাদের কিছু খোপ ঘর আছে, ওইখানে যখন আমাকে আটকে রাখে, আরো কয়েকজন বিভিন্ন রুমে আমি দেখেছি, তখন সেই জায়গাও যখন আমি 8 দিন ছিলাম, সব মিলে 6 দিন আর 2 দিন 8 দিন, তখন আমার স্ত্রী কিন্তু ডিবি কার্যালয়ে কাউন্টার টেরিজমে আমার ছবি দেখিয়েছে, সেখানেও যথারীতি অস্বীকার করেছে এই নামে বা এই ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করিনি। এইভাবে 8টি দিন আমি গুম হয়েছিলাম এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয় দেশনায়ক জনাব তারেক রহমান আমার খোঁজ খবর নিয়েছে, আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিএনপি সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার সন্ধান চেয়ে বিবৃতি দিয়েছিলেন। এই হলো আমার তখনকার 8 দিনের গুমের গল্প। এই কে আনা হচ্ছিল, আপনাকে কোথায় রাখা হয়েছে? আসলে প্রথম যে 1 দিন 1 রাত কোথায় রেখেছিল এটা আমি বলতে পারবো না, কারণ এটা কোনো জানালা ছিল না। ওই রুমে একটা রুম এবং সেখানে 2-3টা চেয়ার ছিল, এটুকুই। সেটা আয়নাঘর বলতেই পারেন। এবং তারপরে যখন কাউন্টার টেরিজম হস্তান্তর করলো, সেটা তো ডিবি কার্যালয়ের মতোই, সেটার নিচে যে ঘর করা আছে সেখানে আমার মতো আরো বেশ কিছু ব্যক্তিদের তারা ধরে নিয়ে রেখেছে। সেখানে তারা যথারীতি তাদের নিয়মে
আমাকে তদন্ত করার স্বার্থে নিচ থেকে আবার দোতলা তিনতলা তাদের রুমে নিয়ে যেত। সেখানে নেওয়ার সময় আবারও যথারীতি হ্যান্ডকাপ পরাতো, জমটুপি পরাতো, উপরে নিয়ে যেত। 2-3 ঘন্টা বিভিন্ন তদন্ত করে আবারও তারা আমাকে নিচে নামিয়ে দিত। এইভাবে চললো মানে প্রায় 6 দিন। সব মিলে 8 দিন পরে তারা আমাকে 1 তারিখে 1 আগস্ট তারা আমাকে কোর্টে তুলল। কোর্টে তোলার পরে আমারই একজন সহকর্মী আইনজীবী এবং আরো অনেকেই তারা আমার বিধ্বস্ত এবং রক্ত মাখা যে একটা অবস্থা তারা দেখতে পেয়ে তারা যে ছবি তুলে ফেসবুকে দিল, তখন মানুষ জানলো যে আমি মনে হয় বেঁচে আছি। এবং একটা কথা না বললেই নয়, এই যে কয়েকদিনের নির্মম নির্যাতন, আমার বাঁ হাত তো পুরো রক্তাক্ত এবং ফুলে, তারপর আমার বাম পা তো অনেকটা অবেশ হয়েছিল। তখন তারা আমার ওই রক্ত মাখার শার্টটাকে পরিবর্তন করে তারা আমাকে একটা নতুন শার্ট দিয়েছিল। কারণ ওই রক্ত মাখার শার্ট পরা অবস্থায় তারা তো আমাকে আর কোর্টে তুলতে পারবে না। নতুন শার্ট দিয়েছিল, ওই শার্ট পরে আমাকে তারা কোর্টে তুলেছিল। তো তৎকালীন সময়ে কোর্টে তোলার পরে যখন পুলিশ 2 পাশে ধরে আমাকে কোর্টে উপরে তুললো, আমি যখন অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি, তখনও কিন্তু বিচারক সবকিছু দেখে শুনে বুঝেও আবারও 4 দিনের রিমান্ড মঞ্জুর করলো। কি নির্মম পরিহাস প্রশাসনের। তারপরে রিমান্ড শেষে 5 তারিখে ভোরে পুলিশের কয়েকটি গাড়ি মানে ব্যাপক নিরাপত্তা দিয়ে কিন্তু আমাকে কোর্ট গারদে তুলেছিল। এবং কোর্ট গারদে তোলার পরে যখন পরিস্থিতি ঢাকার শহর ব্যাপক উত্তাল 5 তারিখ সকালে, তখন কোনোভাবেই তারা আর আমাকে কেরানীগঞ্জে নিতে পারছে না। তখন পুলিশের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা পুলিশ সদস্যরা বললেন যে আপনাকে কোনোভাবেই আমরা কেরানীগঞ্জে নিতে পারছি না, এখানে আপনাকে থাকতে হবে। সারাদিন আমরা কোর্ট গারদে থাকলাম। দুপুরের পরেই খবর পেলাম যে ফ্যাসিস্ট জালিম হাসিনার পতন ঘটেছে। মুহূর্তে একটা সিন অবাক করার মতো, যে সকল পুলিশ সদস্য কিছুক্ষণের মধ্যে দেখে যে কারো কোনো ড্রেস নেই, তারা সিভিল ড্রেস, কেউ গেঞ্জি পরা, কেউ শার্ট পরা, চেঞ্জ হয়ে তারা তাদের মতো মানে ওখানে অবস্থান করছে এবং আস্তে আস্তে পুলিশ সদস্য কোমা ধরছে। চারদিকে মিছিলের আওয়াজ শুনছি, ভিতর থেকে বসে চিৎকার চেঁচামেচি শুনছি। এভাবে দিন চলে যায়, সন্ধ্যা চলে যায়। অনেক রাত্রেবেলায় তখন কিছু মানুষ, দায়িত্বশীল লোক যারা ওখানে ছিল, তারা বললো যে আমরা ম্যাজিস্ট্রেট বা দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, আমরা জামিনের ব্যবস্থা করেছি। এখান থেকেই তারা আমাকে বিভিন্ন যে কাগজপত্র, তারা ফর্মালিটিস যে সিগনেচার আমাকে নিয়ে নিল। এবং বিচ্ছিন্নভাবে আরও 2-4 জন গারদে আমরা ছিলাম। এবং গভীর রাত্রে অনেকটা তারা আমাকে বললো যে আপনি মুক্ত, কিন্তু এই মুহূর্তে আপনাকে আমরা বেরোতে দিতে পারছি না, বাইরের পরিবেশটা স্বাভাবিক নয়। ওইভাবেই আমরা প্রায় সারা রাত কাটালাম। পরের দিন ভোরবেলা আমি ওখান থেকে বের হলাম। সবচেয়ে একটা জিনিস আমি মানে ভুলতে পারি না কখনো, যে ওরা যখন আমাকে ব্যাপক টর্চার করছে, নির্মম নির্যাতন করছে, একজন মহিলা পুলিশ কর্মকর্তা, আমি অনুমান করতে পারলাম, ওরা আমার রুমে ঢুকলো। আমার যে রুমে আমাকে প্রথম দিন রাখছিল, রাত্রেবেলা ঢুকে আমাকে বলল, জয় ওর চোখটা খুলে দে। 10 মিনিটের জন্য ওরা আমাকে 5 থেকে 10 মিনিটের জন্য আমার চোখটা খুলে দিল, একজন মহিলা কর্মকর্তা। আমি একটু আশ্বস্ত হলাম যে মনে হয় মহিলা পুলিশ কর্মকর্তা হয়তো একটু মানবিক হবে। কিন্তু উনার যে মুখের ভাষা, উনি যে মানে যে ধরনের ডায়লগ আমার সামনে উচ্চারণ করলো, এবং সাথে 2-3 জন কর্মকর্তাকে নির্দেশ দিল যে এই তথ্য যদি ওর কাছ থেকে বের করতে না পারিস, আগামীকাল রাত্রে ওকে ফেলে দিবি। উনি বলেই রুম থেকে বেরো চলে গেল। আমার যথারীতি আবার জমটুপি পরিয়ে দেওয়া হলো। তখন সত্যি মানে এতটা মৃত্যু ভয় তারা করেছিল যে আমি কনফার্ম হয়ে গিয়েছিলাম যে ওরা আমাকে আগামীকাল মেরে ফেলবে। এবং সবসময় আমার ছোট বাচ্চা ছেলেটার কথা মনে হতো, এবং কবরের যে ভয়টা, কবরের মানে দৃশ্যগুলি বারবার ভেসে উঠত। কোনো কিছু খেতে পারতাম না, ঘুমাতে পারতাম না, বসতে পারতাম না। একটা অন্যরকম একটা পরিবেশ আমার মাঝে বিরাজ করছিল। তো যাই হোক, এখন আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, আমি হাসিনার পতনের পরে মুক্তি পেয়েছি। এটা আমার জীবনে অনেক বড় পাওয়া।
যদি একটু জানতে চাই আপনাকে কতবার এবং কিভাবে গ্রেপ্তার করা হয়েছিল? যেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হলেন তার কিছুদিন পর একটি মামলা রায়কে কেন্দ্র করে কিন্তু হাইকোর্ট এলাকায় ব্যাপক একটা যুদ্ধ অবস্থা বিরাজ করছিল। তখন হাইকোর্টের গেট থেকে আমরা কয়েকজন গ্রেপ্তার হয়ে যাই। হওয়ার পরেই তারা আমাকে শাহবাগ থানায় নিয়ে যায়। আমি সর্বমোট 3বার, মানে অতীতে 2বার গ্রেপ্তার হয়েছি, আর লাস্ট 24শে জুলাই গুম এবং গ্রেপ্তার হয়েছি। একটা ইতিহাস মনে পড়ে যে মিরপুরে 11 থেকে আমাকে একটা টিম, ওরা ছদ্মবেশে ডিবি হতে পারে, আমাকে ওরা ধাওয়া করলো, হয়তো কোনো ইনফরমেশন ছিল। ধাওয়া করার পরে আমি দিক বিদিক মানে ছুটে আমি বিভিন্ন গলি দিয়ে আমি কোনোভাবে প্রাণ ভয়ে আমি দ্রুততার সহিত আমি অটো রিক্সা নিয়ে হেঁটে বিভিন্নভাবে দূরে একটি যে জায়গাটা আমি থাকতাম, এরকম একটা জায়গা আমি তাড়াহুড়া করে আমি আগে মোবাইল টোবাইল বন্ধ করে দিয়ে আমি সেই বাসায় ঢুকে পড়ি। তো সবসময় যেটা হতো যে আমি যে বাসায় থাকবো তার ঢোকার 2-3 কিলোমিটার আগেই আমার ফ্যামিলিকে একটা ফোন দিয়ে বলতাম যে আমি চলে যাচ্ছি, অন্য বাসায় ঘুমাবো, তোমরা আর আমাকে রাত্রে কেউ ট্রাই করবো না, আমি ইনশাল্লাহ ভালো আছি। তো সেই দিন এমন ক্রাইসিস ছিল আমি তো বলতে পারিনি, যথারীতি আমি অন্য বাসায় চলে এসেছি, ফোন টোন সব আমি ঘুমায় আসি। বাট এদিকে এরকম বিকাল থেকে যখন রাত 9টা বাজে, 10টা বাজে, 11টা বাজে, 12টা পর্যন্ত যখন তারা কোথাও আর কোনো ফোনে পায়নি বা আমি তাদেরকে ফোনে, তারা ধরে নিয়েছে যে আমি হয়তো অ্যারেস্ট হয়ে গিয়েছি বা কোনো অঘটন ঘটেছে, তখন আমার স্ত্রী এবং আমার আত্মীয় স্বজন তারা ভাগ হয়ে বিভিন্ন থানায় আমার ছবি নিয়ে আমার মোবাইল নিয়ে তারা ঘুরছিল, কিন্তু কোথাও কিন্তু তারা পায়নি। এরকম যে একটা মানে ভয়ানক রাত সেদিন আত্মীয় স্বজনের মাঝে উৎকণ্ঠার মধ্যে কেটেছিল। পরের দিন যখন 12টার পরে আমি ওখান থেকে বের হয়ে এসে ফোন অন করলাম, তখনই তারা আমাকে রিং দিয়ে বললো যে এই পরিবেশ। যদি একটু বলতেন এই সময়টাতে কোথায় কোথায় আপনাকে বন্দি করে রাখা হয়েছিল? না, আমি বন্দি ছিলাম মূলত শাহবাগ থানায় ছিলাম 2 দিন, তারা আমাকে চালান করেনি। পরবর্তী ওখান থেকে আমাকে সর্বোচ্চ লেভেল একজন বিচারপতির আমার রিলেটিভ ছিলেন, তার সহযোগিতা বিভিন্নভাবে তারা ওখান থেকে আমার ছেড়েছিল। আর ম্যাক্সিমাম টাইম আমি যে লাস্ট 24শে জুলাইয়ের যে গুম হয়ে এখানেই ছিলাম। আর এর আগে গ্রেপ্তার হয়েছিলাম, কিন্তু যে কোনোভাবেই আমি কাফরুল থানা থেকে আমি মুক্ত হয়েছিলাম, সেটা অনেক আগে 2013 সালের দিকে। যাক আলহামদুলিল্লাহ। এখন আমি একটা জিনিস বলতে চাই যে আমি আমার মতো জাতীয়তাবাদী আদর্শের শত শত হাজার হাজার নেতাকর্মী যে নির্মম নির্যাতনের গল্প আছে, আমি মনে করি যে হতাশ হলে চলবে না। বছরের পর বছর, যুগের পর যুগ কিন্তু আমরা আশায় বুক বেঁধেছিলাম যে এই ফ্যাসিস্ট, এই জালিম, এই লুটতরাজ, এই সর্বগ্রাসী দুর্নীতিবাজ শেখ হাসিনা সরকারের পতন ইনশাল্লাহ হবে। কখনো কি এমন মনে হয়েছে আজ জীবনের শেষ দিন, শেষ মুহূর্ত, সেই সময়টাতে কি চিন্তা এসেছিল, কার কথা সব থেকে বেশি মনে পড়ছিল, সেটি আমাদের জানাতে চান কিনা? যখন আমি মানে গুমের যে প্রথম 2 দিনে মৃত্যু ভয়টা এমন ভাবে তাড়া করেছিল, ধরেই নিয়েছিলাম যে হয়তো আজকালের মধ্যে আমার শেষ দিন। যখন রাত্রেবেলা তারা আমাকে নিয়ে এই যে আসামি ধরার কথা বলে অস্ত্র উদ্ধারের নামে যখন মাইক্রোতে করে নিয়ে চোখ বেঁধে জমটুপি পরিয়ে যখন তারা আমাকে বিভিন্ন জায়গায় ঘোরাতো, তখন প্রত্যেকটা পড়তেই মনে হতো যে এই বুঝি কিছুক্ষণের মধ্যেই তারা আমাকে যে কোনো মানে ঝিল পাড়ে, খালের পাড়ে বা কোনো ব্রিজের উপরে নিয়ে তারা আমাকে মেরে ফেলবে। এই মৃত্যু ভয়টা এতটা তাড়া করেছিল, তখন বারবার শুধু আমার মানে সন্তানের মুখটা ভেসে উঠতো, আমার পরিবারের কথা ভেসে উঠতো, এবং মানে কি বলবো, আমার পিতার কথা খুব বারবার মনে হতো। এই যে এত নির্যাতন, এর মধ্যে কখনো কি মনে হয়েছিল ভেঙে যাবেন বা রাজপথ ছেড়ে দিবেন? আসলে অনেকবারই এরকম মনে হতো যে আমাদের তো মানে ব্যবসা বাণিজ্য করার কোনো সুযোগ নাই, তারপরে সব সময় একটা মানে মৃত্যু ভয়, একটা পলাতক জীবন, একটা নির্মম নির্যাতনের মধ্যেই জীবনটা কেটেছে। তখন মনে হতো যে আমরা তো রাজনীতি ছেড়ে দিয়ে অনেকবারই চিন্তা করেছি যে বিদেশ চলে যাব, কিন্তু আবার মনে করতাম যে হয়তো আর কিছুদিন, এই যে একটা প্রত্যাশা, মনে করে আসলে কখনোই আর বাইরে যাওয়ার কথা মাথা থেকে ঝেড়ে ফেলেছি এবং ধরে নিয়েছি রাজনীতিটাই শেষ কথা। নির্যাতনের এই গল্পের শুরু কোথায়? আমি যখন 95 সালে এইচএসসি পাশ করে আমি সরকারি তিতুমির কলেজে ভর্তি হলাম, তখন এই বনানীতে একটা সিরাজ ছাত্রাবাসের একটা হল ছিল, সেই হলে আমি ছাত্র রাজনীতি শুরু করি
এবং ইন্টারমিডিয়েট লাইফে আমি হলের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি প্রথম জীবনে 96-এ আমি পদ পাই। কিন্তু দুর্ভাগ্য, কমিটির কিছুদিন পরে কিন্তু জুন মাসে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসে। অর্থাৎ রাজনীতি যখন শুরু করলাম তখনই আমার বিরোধী দল শুরু। তো আমার গোটা রাজনীতির বলতে পারেন যে শুরুর গল্পটাই কিন্তু একটা দুঃসময় এবং বিরোধী দলের আমলে আমার রাজনীতির চর্চাটা শুরু। তারপর 2001 গভর্নমেন্ট ক্ষমতা আসলেও আমি 2002 সালে ডিসেম্বরে বা 2003-এ জাতীয়তাবাদী ছাত্রদল মহানগরের আমি কমিটির একজন সদস্য নির্বাচিত হই। কিন্তু তখন আসলে ক্ষমতা অতটা বুঝতাম না, শুধু সবসময় রাজপথে মিছিল মিটিংকেই আঁকড়ে ধরেছি। এরপরেই তো শুরু হলো 2007, 8, 9 থেকে আজকের এই চলমান দুঃসময়। সব মিলে জীবনের বেশিরভাগ সময় এই বিরোধী দলে কাটার রেকর্ড আমার আছে। এখন কি মনে হয়, কেমন লাগছে মুক্তির স্বাদ নতুন বাংলাদেশ? অবশ্যই যখন 6 তারিখে ভোরবেলা আমি বের হলাম, রাস্তায় মানুষের লাখ লাখ মানুষের স্লোগান, মিছিল, মিটিং, এবং প্রথমে আমি বের হয়ে অনেক কষ্ট করে আমার এক পরিচিত ছোট ভাই আননোন একটা নাম্বার দিয়ে ফোন করে ওরা আমাকে আগায় নিয়ে আসলো সেই পুরান ঢাকা থেকে। তারা আমাকে ধরে অনেক খুঁড়িয়ে খুঁড়িয়ে আমি কিন্তু প্রথমে পার্টি অফিসে আসলাম, এবং পল্টন অফিসে যাওয়ার পরে মানে উৎসুক জনতা, তারপরে খুব কষ্ট করে উপরে উঠলাম এবং সব নেতৃবৃন্দের সামনে যখন গেলাম তারা যেভাবে আমাকে উৎসাহ দিলেন, উদ্দীপনা দিলেন, তখন সাময়িক সময়ের জন্য অতীতের এই দুঃসহ স্মৃতি কিন্তু ভুলতে পেরেছিলাম এবং এই যে একটা মুক্তির স্বাদ অনুভব করেছি। তথাপি আমি মনে করি এখন আমাদের মুক্তি হয়নি। যে উদ্দেশ্য নিয়ে বছর পর বছর হাজারো হাজারো নেতাকর্মী খুন হয়েছে, গুম হয়েছে, নির্যাতিত হয়েছে, তার একটা উদ্দেশ্য মানুষের ভোটাধিকার নিশ্চিত করা। এবং যে তরুণ তাদের এই দীর্ঘদিনে কখনোই তারা ভোট দিতে পারেনি, ভোটাধিকার নিশ্চিত করার যে আমরা আন্দোলন করেছিলাম, সেইটার জন্যই কিন্তু আমাদের এখনো চলমান আছে। আমরা যখন একটি ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার এই বাংলাদেশে আসবে তখনই মনে করব যে আমরা সত্যিকার অর্থে আমরা মুক্ত হয়েছি। এবং এই যে বাংলাদেশের যে সর্বসেক্টরে যে দুর্নীতি করে দেশটাকে একটা ফোকলা বানিয়ে গেছে কত সরকার, বিগত সরকার, এবং বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে রয়ের সাথে যোগসাজশ করে, এবং বিভিন্ন বাহিনীতে তারা যে দলীয়করণ করে তারা যে লুটপাট করে গেছে, এই সকল একটা সুন্দর ভবিষ্যতের জন্য একটা নির্বাচিত সরকারের কিন্তু বিকল্প নাই। এবং আপনারা দেখবেন যে অনেকেই যারা এখন সংস্কারের ধোঁয়া তুলছে, জাতীয়তাবাদী দল অতীত থেকেই অনেক আগ থেকে কিন্তু সংস্কারের কথা বলে আসছে, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই তো এই দেশে প্রথম সংস্কার চালু করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু রাষ্ট্র ক্ষমতায় এসে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার করেছেন, এবং আগামীতেও জাতীয়তাবাদী দল জনগণের ভোটে যদি নির্বাচিত হয় তাহলে দেশের সুন্দর যে সংস্কার করবেন তার প্রমাণ কিন্তু দেশনায়ক তারেক রহমান এবং সমমনা দলের সম্মিলিত যে 31 দফার যে কর্মসূচি কিন্তু দিয়েছেন। বিধায় এখন আমাদের মনে করতে হবে সারা বাংলাদেশে যে সকল নেতাকর্মী আহত হয়েছিলেন, গুম হয়েছিলেন, নির্যাতিত হয়েছিলেন, সকলের তালিকা করে সকলকে নিয়ে ভবিষ্যতে একসাথে আমাদেরকে পথ চলতে হবে, এবং সারা বাংলাদেশে দলের প্রত্যেকটি নেতাকর্মীর মানে মানে উজ্জ্বল যে ভবিষ্যতের কথা চিন্তা করে সবাইকে সৎ থাকতে হবে, এবং কোনোরকম কোনো অন্যায়ের সাথে হাত মিলানো যাবে না। আমরা একটু শেষ প্রশ্নে চলেছি। আমরা আপনার কাছে একটু সর্বশেষ যেটি জানতে চাই, আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে পরবর্তী প্রজন্মের জন্য কি বার্তা দিতে চান আপনি? হ্যাঁ, পরবর্তী প্রজন্মের জন্য একটি বার্তা দিতে চাই যে আপনারা সব সময় দেশের কথা ভাবুন, এবং নিজেকে যে জায়গায় আছেন সেই জায়গা থেকে একজন দেশপ্রেমিক হিসাবে গড়ে ওঠার চিন্তা করুন। এবং আমি মনে করি যে জাতীয়তাবাদী দলের যে আদর্শ,
সেই আদর্শ যেহেতু দেশের কথা বলে, দেশের মানুষের কথা বলে, দেশের মানুষের যে ন্যায্য অধিকারের কথা বলে, বিধায় আপনারা আমাদের জাতীয়তাবাদী দলের প্রতি আস্থা রাখুন এবং তাদের সাথেই থাকুন। ইনশাল্লাহ আমরা সবাই মিলে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই দেশটা ইনশাল্লাহ আমরা গঠনে ভূমিকা রাখবো। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরও ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সকলে ভালো থাকবেন।